প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করতে মুক্তিযোদ্ধার নতুন সংজ্ঞায়ন করে সারা দেশে একযোগে যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছে সরকার। এর আগে বিভিন্ন সরকারের আমলে আরো ৬ দফায় এই তালিকা প্রণয়নের কাজ করা হয়েছে। ১৯৮৬ সালে এরশাদ আমলে প্রথম ১,০২,৪৫৮ জনের জাতীয় তালিকা প্রকাশ করা হয়। এরপর বিএনপি ৯১ ক্ষমতায় এসে ১ দফা, আওয়ামী লীগ ৯৬ এসে মুক্তিবার্তা লাল বই নামে তালিকা এবং বিএনপি জামায়াত জোট সরকার ২০০১-এ এসে ২ দফা গেজেট প্রকাশ করে। ২০০৮ সালের সরকারও আরো ১১,৫০০ জনকে মুক্তিযোদ্ধার সনদ দিলে গেজেটভুক্ত মুক্তিযোদ্ধার সংখ্যা প্রায় ২,১০,০০০-এ দাঁড়ায়। সরকার পরিবর্তনের সাথে সাথে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বদল এবং সংখ্যা বৃদ্ধির প্রেক্ষাপটে ৭ম দফা তালিকা প্রণয়নে বর্তমান সরকার উদ্যোগী হলে আদালত সরকারকে আগে সংজ্ঞা নির্ধারণ করে তালিকা যাচাই বাছাই শুরু করতে বলে। এবারের সংজ্ঞায় ভারতে প্রশিক্ষণপ্রাপ্তদের তালিকা এবং লাল মুক্তিবার্তায় যাদের নাম আছে তারা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি স্বাক্ষরিত সনদ যাদের আছে, সেনা, নৌ, বিমান ও আনসার বাহিনীর মুক্তিযোদ্ধারা ছাড়াও মুক্তিযুদ্ধের পক্ষে দেশে বিদেশে বিভিন্নভাবে সক্রিয় পেশাজীবী, মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী, মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী জনপ্রতিনিধি, নির্যাতিতা বীরাঙ্গনা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড় এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সেবাদানকারী ডাক্তার, নার্স ও তৃণমূল পর্যন্ত মুক্তিযুদ্ধের সংগঠকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। সশস্ত্র মুক্তিযোদ্ধাদের বাইরে সক্রিয় সহযোগীদেরও সংজ্ঞায়নের সুযোগে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তি। এই তালিকা নিয়ে গত ৪৬ বছর ধরে চলা সন্দেহ ও সংশয় কি আরো বাড়াবে? আবার সংসদ সদস্য বা তার মনোনীত প্রতিনিধির নেতৃত্বে যাচাই বাছাইয়ের পুরো প্রক্রিয়া কি একটা রাজনৈতিক চেহারা পাবে? এসব নিয়ে আলোচনা করতে আজ রাজকাহন স্টুডিওতে আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান বীর বিক্রম এবং মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। স্বাগত আপনাদের তিনজনকে। আমি মন্ত্রী আকম মোজাম্মেল হক আপনাকে দিয়ে শুরু করতে চাই যে একটা সংজ্ঞায়নের কাজ মানে করা হলো, যেটাতে আসলে খুব সুনির্দিষ্টভাবেই বলা আছে কারা কারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। আবার মানে প্রায় সবাই মানে এতে মনে হয় যে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্কিত ছিলেন, কোনোভাবে মুক্তিযুদ্ধের সময় জনমত গঠন থেকে আপনি মানে তারা সবাই আসলে এখন মুক্তিযোদ্ধা তালিকায় ঢুকতে পারবেন। দুঃখিত, আপনি কথাগুলো যখন পড়েছেন তখন বলেছেন তৃণমূলের নেতৃবৃন্দ। এটা মুক্তিযোদ্ধা হওয়ার তাদের কোনো সুযোগ রাখা হয় নাই এবং সহযোগীদের, কারণ বাংলাদেশে আমাদের মুক্তিযোদ্ধারা যখন দেশের অভ্যন্তরে প্রবেশ করেছে লক্ষ লক্ষ আমাদের মা বোনেরা, সমর্থকরা যেমন সমর্থন করেছে, শত শত নেতা কর্মীরা এবং এলাকাবাসী তারা তাদের আশ্রয়, খাবার ইত্যাদি দিয়ে সহযোগিতা করেছে, শত্রুর খবরাখবর দিয়ে সহযোগিতা করেছে। এদেরকে কিন্তু মুক্তিযোদ্ধারা অন্তর্ভুক্ত করা হয়নি। আপনি যে বলেছেন, আমি এই ২টা পয়েন্ট আমার সঠিক, ও যারা সহযোগিতা করেছে দেশের অভ্যন্তরে থেকে সহযোগিতা করেছে, খাবার দাবার দিয়েছে, না 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 তাদেরকে করা হয়নি, করা হয়েছে দেশে বিদেশে বিভিন্নভাবে সক্রিয় পেশাজীবী। সেটা হচ্ছে বিশ্ব জনমত গঠনে যারা তখন কাজ করেছে। সেখানে সংখ্যা খুবই কম, সেটা আমরা 10-এর অধিক এখনো গ্রহণ করিনি। না, আপনারা আসলে সুনির্দিষ্ট ব্যক্তিদের কথা মাথায় রেখে, সুনির্দিষ্ট ব্যক্তিদের না, যারা সুনির্দিষ্ট কাজটি করেছে এবং একদিন একজন রাস্তায় দাঁড়ায় বললো তা নয়, কন্টিনিউয়াসলি একটা টিম গঠন করে দায়িত্ব পালন করা এক কথা। আর আমি সুইপিং একটা রিমার্ক করে গেলাম যাওয়ার পথে, চলার পথে স্বাধীন হওয়া উচিত, এইটা একরকম। আর এই হওয়ার কারণ জন্য সংঘবদ্ধভাবে অর্গানাইজড ওয়েতে কাজ করা, এটা একরকম। কাজে কারো কথা মাথায় নিয়ে নয়, কাজকে মাথায় নিয়ে আমরা কাজ করেছি যে আমরা কোন কাজটা স্বীকৃতি দেবো। ধরেন দেশি বিদেশিদের সমস্ত সাংবাদিক, তাদেরকেও দেখেন আমরা রাষ্ট্রীয় সম্মাননা দিয়েছি, কারণ তারা বিশ্ব জনমত গঠনে সহায়ক ভূমিকা পালন, কিন্তু তাদের মুক্তিযুদ্ধ বলা হয়নি। তাদের আমরা এবার তো তারাও অ্যাপ্লাই করতে পারবেন, কারণ প্রজ্ঞাপনে আমি দেখছি দেশ ও দেশের বাইরে দায়িত্ব পালনকারী বাংলাদেশি দায়িত্ব পালন করেছেন, কমিটি করে অর্গানাইজেশন করে টাকা বসে উঠে। একমাত্র এটা লন্ডনেই হয়েছে। ইনফ্যাক্ট এটা লন্ডনের বাইরে অন্য কোথাও তেমন হয় নাই। হলেও খুবই আমরা যে কজনে পর্যন্ত অন্তর্ভুক্ত করেছি সেটা
লন্ডন কেন্দ্রিকই, কারণ সেই সময়ে সেখানেই একটা গুরুত্বপূর্ণ টিম জাস্টিস আবু সাইদ চৌধুরীর নেতৃত্বে জনমত গঠনে, এমনকি সে জাতিসংঘেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। আমরা ওই ব্যক্তিদের এবং যারা মুজিবনগর পাকিস্তানি সরকারের আনুগত্য ত্যাগ করে বিদেশে রাষ্ট্রদূতাবাসে কাজ করতেন, তারা বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য স্বীকার করে তখন সেখানে কাজ করেছেন। সে হয়তো সেই দেশে রয়েছে, মনে করেন সে ইউরোপে ছিল, মানে সেই দেশের থেকে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে ফরেন সার্ভিসের লোক, তারা বাংলাদেশের সরকারের প্রতি আনুগত্য স্বীকার করে তাদের সাথে সম্পর্ক ছেদ করে ওই দেশেই তারা তো ভারতে আসার বা বাংলাদেশে আসার সুযোগ ছিল, ওই দেশেই সে জনমত গঠন করছে। আমরা সেটাকে মিন করেছি। যদি আমাদের কথায় এটা না হয়ে থাকে, সুস্পষ্ট না হয়ে থাকে, তো আমরা এটা স্পষ্টীকরণ করে দেব। জি, আর আপনারা এই কাজটা তো শুরু হলো, কতদিনের মধ্যে শেষ হবে? এবং এখন তো আর নতুন করে, আমি দর্শকদের তরফ থেকেও যদি কয়েকটি প্রশ্ন করি, যে ভাই নতুন করে তো আর কেউ আবেদন করতে পারছে না, এই মুহূর্তে পারবে না, ভবিষ্যতে পারবে কিনা সেটা কমিটি বিবেচনা করবে। আমরা দেখি আগে ফলাফল কি দাঁড়ায় বা কিভাবে যাচাই বাছাই, যেভাবে আমরা চাচ্ছি আশা করছি সেভাবেই হয় না এটা হজবরল হয়ে যায়, কারণ যাচাইয়ের পূর্বে আমি কোনো মত পোষণ করতে চাই না। তবে সেটা যাতে সম্পূর্ণরূপে নিরপেক্ষ হয় সেজন্য আমরা সাধ্যমতো পদক্ষেপ নিয়েছি। যেমন এই যে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মহোদয় আছেন, উনি একজন প্রতিনিধি দিয়েছেন ওই উপজেলার। তারপর জেলা কমান্ডার বা তার একটা প্রতিনিধি আছে কমিটিতে, ওই উপজেলার মুক্তিযোদ্ধা। উপজেলা কমান্ডার বা তার একজন প্রতিনিধি আছেন। তারপর আমাদের মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি আছেন। এমপি সাহেব যদি নিজে মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তিনি নিজে থাকবেন, না হয় তার একজন মুক্তিযোদ্ধা প্রতিনিধি, কোন রাজনৈতিক প্রতিনিধি না, মুক্তিযোদ্ধা প্রতিনিধি। সেই মুক্তিযোদ্ধাকে উনি কোন তালিকা থেকে বাছাই লাল করবেন? মুক্তি বার্তা অথবা ভারতীয় তালিকা, যারা যাচাইয়ের আওতায় আসবে তাদের মধ্যে থেকে হলে হবে না। যারা যাচাইয়ের ঊর্ধ্বে, মানে অলরেডি যাদেরকে গ্রহণ করে নেওয়া হয়েছে তাদের মধ্যে হতে হবে। এবং আপনার মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, যেখানে এমপি সাহেব নাই সেখানে মন্ত্রণালয়ের দায়িত্ব ডাইরেক্টর হচ্ছে কি এদের মধ্যে থেকে কে সভাপতি হবেন সেটা নির্ধারণ করে দেওয়া, এটা হলো মন্ত্রণালয়ের কাজ। আমি আবার আপনার কাছে আসবো এটা জানতে যে আপনি কেন মানে আশঙ্কা করছেন যে হযবরল হয়ে যেতে পারে। না না, এখন আমি এটা বলিনি, ঠিক এটা বুঝাতে চাইনি। বুঝাচ্ছি যে না, এটা যে কি হয়, আগে যেহেতু তিক্ত অভিজ্ঞতার কথা আপনিও বারবার বলেছেন, 6 বার হয়েছে, 6 বার সুষ্ঠুভাবে কেন হয় নাই সে এই কারণটা ছিল কোনোবারই সংঘাত ছিল না। কোনো কোনো এলাকাতে দেখা গেছে যারা সহযোগিতা করেছে, আশ্রয় দিয়েছে, ওনাদেরকে মুক্তিযোদ্ধা বানিয়েছেন, আবার কোনো এলাকায় করেননি। কাজে একটা লেভেল প্লেইং ফিল্ড ছিল না। এই জন্য আমরা একটা নির্ধারিত করে দিয়েছি যে এরা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। এটা একটা যেমন সেফগার্ড, আরেকটা হচ্ছে আমরা সব ভাবেই প্রতিনিধি যারা 7 জন হবেন বাছাই করেছি যাতে একতরফা না হয়। আর আমাদের দৃষ্টিভঙ্গিটা সেখানে লেখাই আছে সুস্পষ্টভাবে, 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পাক হানাদার বাহিনী সারেন্ডার করার পর্যন্ত এই সময়ে যে ভূমিকা ছিল সেই ভূমিকা হিসাবে আমরা মূল্যায়ন করব। আজকে কার কি ভূমিকা, এমন হতে পারে সেদিন ধরেন বিএনপির জন্ম হয় নাই, জাতীয় পার্টির জন্ম হয় নাই, এখন তার কেউ বিএনপি করে, জাতীয় পার্টি, সোয়ার, তাতে কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। আমাদের কথা হলো তখন তিনি ওই 9 মাস তিনি মুক্তিযোদ্ধার সংজ্ঞার মধ্যে পড়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, যদি করে থাকেন তিনি হবেন। আর আওয়ামী লীগের হলেই হবেন নট নেসেসারিলি, কারণ আওয়ামী লীগের তো লক্ষ লক্ষ আমাদের নেতা কর্মী আছে, তার তো লক্ষ লক্ষ খেলে আওয়ামী লীগেরই হতো। কাজেই এখানে ওই আশঙ্কা করারও কোনো, এই আশঙ্কা নিয়ে আমার আসলে বেশ কয়েকটি প্রশ্ন আছে আপনাকে করব, কিন্তু নাসিরউদ্দিন ইউসুফ আপনার কাছে যেতে চাই যে মুক্তিযোদ্ধাদের এই দফার যে সংজ্ঞায়ন সেটিকে কিভাবে দেখছেন? একটু পেছন থেকে বলি। 1973 সালে বঙ্গবন্ধু প্রথম মুক্তিযোদ্ধাদের সম্মেলন, মহাসম্মেলন আমাদের সরহদ্দি উদ্যানে উদ্বোধন করেছিল। তার আগে আমরা বসে মুক্তিযোদ্ধাদের সংজ্ঞাটা নির্ধারণ করি।
72 সালের একটা অর্ডারও আছে। 72 সালের অর্ডার আছে। সেই কারণে 73 সালে যেহেতু এটা উদ্বোধন হলো এবং 73 সালে কনভেনশন হলো, বঙ্গবন্ধু এটা উদ্বোধন করেছিলেন, তার আগে মুক্তিযোদ্ধা কারা কারা অ্যাটেন্ড করবে এটা নিয়ে আমাদের মধ্যে একটা ক্রাইসিস হলো, আসলে কে আসবে। তো এখন তো পলিটিক্যালি ব্যাপারটাকে দেখা হয়েছে, উপায় তো নাই কোনো, দেখবেই। কিন্তু আমরা তখন বললাম ওই কথাটি 1971 সালের 26শে মার্চ থেকে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত যারা অস্ত্র হাতে সশস্ত্র লড়াই ছিল তারাই মুক্তিযোদ্ধা। মানে এটা আমাদের- বঙ্গবন্ধুর সময় সেই ফ্রিডম উদার, ফাইটার্স ওয়েলফেয়ার ট্রাস্টের অর্ডারে সেটাই বলা হয়েছে। সেটাই, এক্স্যাক্টলি সেটাই এটা বলা পরবর্তী হয়েছে। পর্যায়ে এগুলি সবগুলি সরকারিকরণ করা হয়েছে খুবই সুন্দরভাবে। কিন্তু সংকটটা হয়েছে তখন কিন্তু তালিকাটা পূর্ণাঙ্গ আমরা করিনি, আসলে তখনও ভারত থেকেও তালিকাটা আসেনি, যেটি পরবর্তী পর্যায়ে ওনারা তালিকাটা এনেছেন, তাই না মধুবাবু? যে তালিকাটা আছে, ভারতীয় তালিকাতে পাবেন শুধু ইন্ডিয়ান ট্রেন। বড় সংকটটা হচ্ছে লোকাল ট্রেন নিয়ে। আসলে লোকালি তো অনেক মুক্তিযোদ্ধা ট্রেন্ড হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। এদেরকে কি করে নেওয়া যাবে, এটি আমরা চেয়েছিলাম প্রথম থেকে কিন্তু নিতে। সেই জন্য আমরা একটু ওখানে ভারতীয় ট্রেন প্রশিক্ষণপ্রাপ্ত বলিনি, আমরা বলেছি 9 মাসে যারা অস্ত্র হাতে লড়াই করেছে। জি, দুঃখিত ইন্টারাপ্টের জন্য। বাচ্চু ভাই অত্যন্ত একজন খুব বড় মাপের মুক্তিযোদ্ধা। এই যে যারা ধরেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে যারা জনমত সৃষ্টির জন্য কাজ করছে, তাদের আপনি কি মুক্তিযোদ্ধা? না না, ওই জায়গায় আসছি আমি। জি, উনি তখন যাচ্ছেন। বলা হলো যে কণ্ঠ, হ্যাঁ, শব্দ সৈনিক, আমরা একটা শব্দ বের করলাম, শব্দ সৈনিকদেরকেও, ও সেটা সেই 73 না সালে একটু পরে, আচ্ছা। 73 সাল হয়নি, শব্দ সৈনিক কিন্তু আমরা সমস্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের লোকজনকে শরৎ উদ্যানে কিন্তু সেখানে অংশগ্রহণ করতে দিয়েছিলাম। সেটা আমাদের মনে ছিল, তখন পর্যন্ত তো এই সংকটগুলোও ছিল না আসলে। এখন যেটা হয়েছে পরবর্তী পর্যায়ে লোকাল ট্রেন, তার পরবর্তী পর্যায়ে যেটা এখন ঘটেছে সেটা নিয়ে হয়তো অনেকের আপত্তি আছে, কিন্তু আমিও দীর্ঘদিন এটা নিয়ে নাড়াচাড়া করার ফলে আমার মনে হয়েছে যে এই মানুষটা জাকার্তায় বসে ডিফেক্ট করেছে পাকিস্তান থেকে, আমাদের পক্ষে এসছে, তাকে কেন আমি মুক্তিযোদ্ধা বলবো না? জীবনের রিস্ক নিয়েছে তো। এখন অনেকে আমাকে বলেছে মুক্তিযুদ্ধ তোমরা এখানে করেছো ঢাকা শহরে, এখানে যারা তোমাদেরকে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, তারা কি কম কন্ট্রিবিউশন? না, তাদের কম কন্ট্রিবিউশন না, কিন্তু লড়াইয়ের এই ভাগটা থাকে। কিন্তু যারা অস্ত্র হাতে আসলেই যুদ্ধ করে, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যত রেজিস্ট্যান্স ওয়ারগুলি আছে, এটা ইউরোপিয়ান, ইস্ট ইউরোপিয়ান কান্ট্রি, ফ্রান্স সহ, দেখেন তাদেরকে কিন্তু বলাই হয় যে তারাই হচ্ছে যোদ্ধা, অন্যদেরকে যোদ্ধা বলা হবে না যে সহযোগিতা করছে। কিন্তু এখন তো বলা হচ্ছে, তখন তো আসলে না, প্রশ্ন সহযোগিতা এসে কাকে যায়- বলছে? সে সরকারের যে মুজিবনগর সরকারের যারা স্টাফ আছে তাদেরকে বলা হচ্ছে। মানে অস্ত্র হাতে যুদ্ধের বাইরেও অনেক বাইরেও যোদ্ধা বলা এসছে। হচ্ছে। আমি সেটা এটাকে বলছি। খুব খারাপভাবে দেখছি না। আমি মনে করছি কি, এটি যদি সঠিকভাবে হয় তাহলে আমি মনে করি যে ওয়ান্স ফর অল জিনিসটা শেষ হবে বলে আমার ধারণা। এই জন্য আমি এটাকে সমর্থন করি, এটা শেষ হওয়া উচিত। জি। হেলাল মুশারফ অবশ্যই বলবেন। আপনি যেমন এই যে টেলিভিশনটা পরিচালনা করছেন, যে কর্মীটা আপনার এই লাইটটা ঠিক করেন, এটা করে, সেও কি এটার সাথে সম্পৃক্ত না? এই পরিবার না? তো যে গভর্নমেন্ট চালাইলো, যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করলো, অস্ত্রের ব্যবস্থা করলো, এটা আকাশ থেকে পড়ে নেই। দ্যাট ওয়াজ এ গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট অ্যারেঞ্জ করেছে। সেই গভর্নমেন্টের এবং স্বীকৃতি বিশ্বে সেই গভর্নমেন্টের অ্যাকসেপ্টেবিলিটি বা গ্রহণযোগ্যতা ছিল একটি কারণেই, 70 সালের নির্বাচনে তারা নির্বাচিত প্রতিনিধি ছিলেন। কাজে সেই নির্বাচিত প্রতিনিধিরা, তারা যে সরকার গঠন করলো এবং সরকারের কর্মচারী ছিল, ক্যাবিনেট সেক্রেটারি ছিল, হোম সেক্রেটারি ছিল, মানে ফুল প্লেজের স্টাফ ছিল, তারা কি যুদ্ধের জন্যই তো কাজ করেছে? না, পুলিশ বাহিনী ছিল, ছিল, পুলিশ পুলিশ বাহিনী ডাইরেক্টর ছিল, ছিল, পুলিশের আইজি আইজি ছিল, ছিল, ত্রাণ মন্ত্রণালয় ছিল, হেলথ শরণার্থীদের ডাইরেক্টর ছিল, শরণার্থীদের দেখার জন্য ত্রাণ মন্ত্রণালয় ছিল। সুতরাং আমার মনে হয় এটা রিকগনিশন আমাদেরকে দিতে হবে, এটা যোগ্য। এবং আমি আসলে এই প্রশ্ন আর মানে এরা একটা শুধু আমরা বাইরে এনেছি যেটা পৃথিবীতে নাই, সেটা হচ্ছে বীরাঙ্গনা, আমাদের গর্বিত মা জি, বোন। এটা আমাদের দাবি ছিল, এটা জাতির দাবি ছিল যে তারাও তো একটা উৎসর্গ করেছে। সেই জন্য আমরা জীবনটাই দিয়েছে বলতে পারি। তাদের মানে আপনি নিজে একজন নারী হয়ে বুঝতে পারছেন যে তাদের ব্যথাটা কোথায়। কাজে আমরা নতুনভাবে বীরাঙ্গনাদের শুধু অ্যাড করেছি, অন্যরা সেইভাবে ছিল। আমরা এবার স্পষ্টীকরণ করেছি বলতে পারেন সংজ্ঞাটাকে। আমি যেতে চাই মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, আপনার কাছে যেতে চাই। আপনি কিভাবে দেখছেন এই সংজ্ঞায়নকে? সংজ্ঞানটা নতুন কিছু না, এটি ওই যে ইউসুফ সাহেব যেটি বললেন আর কি, সংজ্ঞানটা 73 সালে এটি অলরেডি হওয়াই ছিল
এটি বঙ্গবন্ধু যখন না, না, এসেছিলেন, নতুন তো বটেই, মানে অস্ত্র হাতে যোদ্ধারা যোদ্ধা হবেন, আর অস্ত্র হাতে যোদ্ধাদের বাইরেও যারা জনমত গঠনে কাজ করছেন, যারা অ্যাক্টিভলি সে সময় সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলাদেশের সাইড দিচ্ছেন, মানে যেখানে যিনি সাহসী ভূমিকা রাখছেন তাকেই একটা স্বীকৃতি দেওয়ার বিষয়ে এই সংজ্ঞায় এসেছে। এই সংজ্ঞা তো আর আগে ছিল না। না এই সংজ্ঞা আমি সেটাই বলতে চাচ্ছিলাম। আপনি ওই সংজ্ঞাটা যদি দেখেন প্রথমটা 72 সালে, ওখানে লেখা আছে অ্যাক্টিভলি যারা যুদ্ধে অংশ নিয়েছে, শব্দটা এইটা ওখানে লেখা আছে ওই প্রথম সংজ্ঞাটাতে দেখবেন। Who had served as member of any force engaged in the In the war of liberation. So, জি। who has served as a member of any force Force- engaged in the war of liberation? তাহলে কি হলো? ফোর্স Who বলতে has সাধারণত সংগঠিত দল বা বাহিনী বোঝায়। রাইট, জি। ফোর্স বলতে ওয়েবস্টার ডিকশনারিটা খুলে দেখেন, জি। ওখানে লেখা আছে যে ফোর্স বলতে শুধু অস্ত্র হাতে যারা সংগঠিত হয়ে যুদ্ধ করে সেটি নয়। Force is applied to the word when 10 people get together, they create a force. এবং সেটা যারা সংগঠিত হয় তারাই ফোর্স হয়। এবং আপনি যদি জাস্ট উদাহরণ হিসেবে যদি দেখেন, দ্বিতীয় মহাযুদ্ধে মনে করেন এই আমেরিকান মেইনল্যান্ডে বসে টাইপ করছে, চিঠি মৃতদেরকে টাইপ করছে জেনারেল হেডকোয়ার্টারে, আর যুদ্ধটি হচ্ছে নরম্যান্ডিতে, ফ্রান্সে। এই যে বিশাল ডিস্টেন্স, ওখানে বসেও তারা অনারেবল আপনার এই সাহসী পুরস্কার পেয়েছে যে মহিলাটি রাত দিন খেটে আপনার ওই ফ্যাক্টরিতে অস্ত্র বানিয়ে তিনি প্রায় জীবনদান করে গেছেন। এরকমও উদাহরণ আছে যাদেরকে ব্রেভারির খেতাব দেওয়া হয়েছে। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি, ব্রেভারির খেতাব দেওয়ার ক্ষেত্রে হয়তো প্রশ্নটা নয়, কারণ এই না আমি মানে ইনক্লুসিভের স্বাধীন কথা বাংলা মানে খেলোয়াড়রা, দলের খেলোয়াড়রা, শব্দ সৈনিকেরা সম্মাননা তো পেয়েছেনই। আমি যদি আমি অবাক হচ্ছি মুক্তিযোদ্ধা সংজ্ঞাটি এতটা ওয়াইড হয়, সেটি নিয়ে যদি আমার বিষয়টা আমি বলি, সেটি হচ্ছে ধরুন বঙ্গবন্ধুর 10ই জানুয়ারি। কোনটা বলছেন, ওইটা ওয়াইড না এটা ওয়াইড? এখন যে সংজ্ঞাটি আমি যদি একটু বলি, যে বাংলাদেশের যুদ্ধ তো জনযুদ্ধ, তো জনযুদ্ধে যেটা নাসিরউদ্দিন ইউসুফ বললেন যে বাড়িতে ওনারা আশ্রয় নিয়েছেন ঢাকা শহরের বুকে বসে, যারা তখন মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছেন, মুক্তিযোদ্ধাদের অস্ত্র গোলা বারুদ লুকিয়ে রেখেছেন, তারা তাহলে এই তালিকায় কোথায়? আপনি কোন কথা, অস্ত্র যারা লুকিয়ে রেখেছে, মানে যারা সাহায্য করেছেন তখন, যার বাড়িতে আশ্রয় নিয়েছে, যার বাড়িতে আশ্রয় নিয়েছেন। এখানে প্রশ্নটি হলো যে মানে শব্দটা হলো অ্যাক্টিভলি ইনভলভড ইন দি ওয়ার অফ লিবারেশন। অ্যাক্টিভলি ইনভলভড, অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে পার্থক্য আছে। অ্যাক্টিভ যখন হয় হি হ্যাজ টু ডু সামথিং, আর প্যাসিভ হলো দ্যাট উনি বসেছিলেন, সাহায্য করেছেন, বাট হি ডিড নট টেক পার্ট অ্যাক্টিভলি। অ্যাক্টিভ মিনস ইউ অ্যাক্ট। আমি এই শব্দগুলোর শব্দ চয়নের কারণে এটা কি বলছি, আপনি বলতে যাচ্ছেন যে যারা ধরেন যারা অস্ত্র নিয়ে কেউ এসেছে আপনার বাড়িতে রাত্রে থেকেছে এবং পরের দিন চলে গেছে, আমার অ্যাক্টিভ পার্টিসিপেশন নয়। আচ্ছা ওকে, হোল্ড ইট। আমি আপনাদের সঙ্গে ওকে, আমি এই সঙ্গে এটিতে আসছি। তর্কের ব্যাপার না, আলোচনার ব্যাপার। অ্যাক্টিভ পার্টিসিপেশন বিষয়টি আলোচনার, এটা কনসেপশন এবং পারসেপশনের বিষয়। ইটস নট এ তর্ক লাইক দ্যাট। সো আপনি বলছেন যে সাহায্য, ধরে নেন রাত্রে থেকে ছিল, সাহায্য করেছে, পরের দিন চলে গেছে, উনি রিস্ক নিয়েছেন, ওকে। আচ্ছা, পরের দিন যদি সেনাবাহিনী জানতে পারে ওনার বাসায় অস্ত্র ছিল, ওনাকে এসে ধরে নিয়ে যান, তাহলে ওনাকে মুক্তিযোদ্ধা হিসেবে হয়তো হত্যা করবেন। এইরকম প্রমাণ যদি কেউ করতে পারে, হয়তোবা এই সংজ্ঞার আলোকে হয়তোবা ওনাদেরকে মাননীয় মন্ত্রী মহোদয় হয়তো বলে দেবেন যে ওনাকে মুক্তিযোদ্ধা বানিয়ে দাও। কারণ আজকে এই মিটিং এর মধ্যে এই ধরনের কথা উঠেছিল, এই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মিটিং এ। এরকম আসলে যেটা হয়েছে খুবই কম। আপনি আসলে কিন্তু যত লোক বলে যে আমি খাবার দিয়েছি বা অস্ত্র ঘরে রেখেছি, আমি 99% লোক জিজ্ঞেস করেছি, ওনারা সকলেই বলেন আমি অস্ত্র ঘরে রেখেছি। না, দ্যাট ইজ নট ট্রু। এটা সারা ঢাকা শহরে কয়জন লোক অস্ত্র রেখেছে খুঁজে বের করলে হয়তো না, আমি গ্রামে কিন্তু রেখেছে, না গ্রামে রেখেছে, অবশ্যই রেখেছে। টুডে টু ফাইন্ড দ্যাট আউট, সে যদি প্রমাণ করতে পারে
আমি বলতে পারি সেটা খুব দেয়া- একটা বেশি মুক্তিযোদ্ধা না, সেটা হবে না। সো দ্যাট ইজ ওয়্যার ইজ দ্য পয়েন্ট। কিন্তু তারপরেও আমি কেন কি জেনারেল প্রতি- সাহেবকে একটু খুব করতে পারি? একটা বেশি মুক্তিযোদ্ধা হবে না এই কথাটি আমরা প্রায়শই শুনি, তারপরেও সংখ্যা বাড়তে বাড়তে অলরেডি 2,10,000-এ আছে। এইটা- তারপর এটা আমি- গ্রহণীয়। শুনি না। আমি একটা সংখ্যা আপনাকে পরিসংখ্যান দেই। মুক্তিযুদ্ধের সময় সেক্টর কমান্ডারদের যে বই আছে তারা যেটা লিখেছে সেটাতে ছিল 1,07,000 মুক্তিযোদ্ধা, দ্যাট ইজ অনিয়মিত বাহিনী, দ্যাট ইজ জি। গেরিলা বাহিনী। আর রেগুলার বাহিনী ছিল 25,000। তাহলে কত হলো? 1,35,000। মানে ওই সময় জি। 1,35,000-এর সঙ্গে আজকে আমরা 2,10,000 পাচ্ছি। এরা কারা? এরা হলো এই বাংলাদেশের ভেতরে যারা অংশ নিয়েছিল, Local যুদ্ধ trade। করেছিল, লোকাল ট্রেন রয়েছিল। আপনি যে কথাটি বলছেন সাহায্যকারীদেরকে ইনক্লুড করতে হবে, ইনক্লুড হয়ে গেছে তো, তাহলে 2 লক্ষ কোথা থেকে আসে? ওইটা- 1,35,000। এখন আবার 1,00,000 লাখের না বেশি না, আবেদন ওটা আছে পরে আপনাদের আসছে। কাছে। 1,35,000 আবেদন। আর এখন হলো 1,35,000 আর এখন হলো 2,09,000। 35,000 এই বাড়াটা কারা? এই যে আপনি যেটি বলছেন, যারা এইভাবে ভেতরে যুদ্ধ করেছে এবং সক্রিয় অংশ নিয়েছে এবং তাদেরকে রেকগনাইজ করে ওই অধ্যক্ষ আহাদ সাহেবের সময় 1,54,000 করা হয়েছিল। তার আগে মাত্র 70,000 ছিল ভারতের ট্রেনের লিস্টের মধ্যে। তাহলে এই যে বিশাল সংখ্যক যোগ দেওয়া হলো, এটিকে রেকগনিশন করা হয়েছে ওই জননেত্রী শেখ হাসিনার সেই সময়কার আমলে, যারা ভেতরে যদি উনি জানে যারা ভেতরে অংশ নিয়েছে তাদেরকে অনার করা হয়েছে এবং দ্যাট ইজ হোয়াট ইট ওয়াজ। ভেতরে যারা যুদ্ধ করেছে। এখন কয়জন আছে হিসাব করলে কিন্তু অত পাবেন না, উনি জানে এত আর পাওয়া মন্ত্রী যাবে না। মহোদয় কিছু একটা যোগ করতে চাইছিলেন, আমি ছোট করে সেটা নিয়ে একটা বিরতিতে যাব। আচ্ছা, আমি বলতে চাচ্ছি, ধরেন ভারতে যখন গেল একটা লোক এই উদ্দেশ্য নিয়ে গেছে যে আমি যুদ্ধ করব। আচ্ছা, সবাই তো যুদ্ধ করবে। আমরা যে যুদ্ধ যারা করলাম তাদের আমরা ধরে নিয়ে 5 জনকে বলছি না তুমি রান্না করবা, কেউ বলছে তুমি লাকড়ি টোকায় আনবা, কেউ বলছি তুমি বাজার করবা, কেউ বলছি তুমি টেন্ট পাহারা দিবা। তারা কিন্তু সবাই কিছু ফাইট করতে, জি। কিন্তু ওই কাজটাও তো দরকার। আমি তো খাইতে হবে, আমাকে তো রান্না করে দিতে হবে কাউকে। কেউ যুদ্ধ করতে গেছিল, বলছি যে তুমি নার্সিং এই সার্ভিসটা দাও, তুমি চিকিৎসা করো, তুমি ওষুধ আনো, তুমি গাড়ি চালাও, করে বলছি তুমি গাড়ি চালাও। তা কেউ যে সঙ্গীত গান গাইছে, কেউ খবর পড়ছে, কেউ এই সমস্ত ই করছে। প্রত্যেকে কিন্তু যুদ্ধ করতে গেছিল, অনেক বেড়াইতে যায়নি। জীবন বাঁচানোর জন্য গিয়েছে যারা হলো শরণার্থী, তারা শুধু জীবনটা বাঁচাইতে গেছে। আদার দেন শরণার্থী আমরা সবাই গিয়েছিলাম যুদ্ধ করতে, কিন্তু সবাইকে যুদ্ধ করতে পাঠানো যায় না, কারণ এই কাজটা তো করতে হবে। আপনার রান্নাটাও তো করে দিতে হবে, আপনার ট্রেনটা পরিষ্কার করতে হবে, ট্রেনটা টানায় দিতে হবে। কাজে কাউরে না কাউরে আমরা এই কাজে লাগাইছি তার ইচ্ছার বিরুদ্ধে। আমি কিন্তু চাই নাই যে আমি রান্না করব, আমি বাজার করব। কাজে এখন তাদেরকেও এই হ্যাঁ, নিশ্চিত এইতে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। দর্শক, একটা বিরতির পর ফিরছি আবার এই আলোচনায়। ফিরে এলাম রাজকাহনে। নাসিরউদ্দিন ইউসুফ, আরেকটি বিষয়েও আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে যে এবার বয়স সীমা ন্যূনতম 13 করা হয়েছে, যে মুক্তিযোদ্ধার বয়স ওই সময়ে ন্যূনতম 13 বছর হবে। তো আপনার কাছে বিভিন্ন সময়ে যে ঢাকায় বিভিন্ন গেরিলা অভিযানের সময় মানে আপনাদের কাছে শুনেছি যে তখন একদম কিশোর বা মানে সদ্য কৈশোরে পা দেওয়া ছেলেদের অসম সাহসিকতার কথা। তো এরকম অনেকে এখন খুব বিপদে পড়েছেন। তারা বলছেন যে তারা তারপরে সরকারি চাকরিতে বা স্কুলের হেডমাস্টার, তাদের বয়স এদিক ওদিক করেছেন, এখন আর তারা সে সময় 13 বছরের ছিলেন সেটাও প্রমাণ করতে পারছেন না। এটা দুইভাবে ঘটেছে। একটা হচ্ছে যে 13-র নিচে কিছু মানুষ, স্বল্প সংখ্যক হলেও কিছু বালক অবশ্যই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, কিছু কিশোর, সেটা 10-11 হেল্প করেছে বা অস্ত্র ক্যারি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গেছে, এরকম ঘটেছে। সেটার সংখ্যাটা খুব কম। সেটা রেসপেক্টিভ যে ফোর্সগুলি সেখানে স্টেশন ছিল তারা বলতে পারবে, সেটা গেরিলা হোক, রেগুলার আর্মি হোক, তারা বলতে পারবে কারা আছে। সেটার জন্য হয়তো একটা আগে পরে কনসিডারেশন করা যেতে পারে। কিন্তু একটা ঘটনা ঘটেছে মুক্তিযোদ্ধাদের, সেটা হচ্ছে যার বয়স 13 বা 14 ছিল সে যুদ্ধটা করেছে, কিন্তু সে পরবর্তী পর্যায়ে বৈরী পরিস্থিতিতে চাকরি পাচ্ছে না। সো মুক্তিযোদ্ধার একটা সুযোগ নিয়ে সে তখন বয়সটাকে 11 করলে তার চাকরিটা 30 বছরের নিচে থাকে, বা তখন তো 25 ছিল বা 23 ছিল,
খেয়াল করেন ঘটনাটা কিরকম করেছে। তো 13 বছরের বাচ্চাটা ও মুক্তিযুদ্ধ করেছে বা 14 বছর, ও দেখছে যে ওর চাকরিটা সীমা অতিক্রম করছে বয়সের সীমা, তখনও 3 বছর কমিয়েছে, 2 বছর কমিয়েছে, 1 বছর কমিয়েছে। এই লোকগুলো বিপদে পড়েছে। এখন আবার তারা বিপদে আরেক এখন দলও তারা পড়েছে। বাড়াতে চাচ্ছে। মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান, বিপদে আরেক দল লোক পড়েছেন যে নাসিরউদ্দিন ইউসুফ যে কথাটি বললেন যে একটা সময় গেছে যখন আসলে মুক্তিযোদ্ধার মানে এখন যেমন অনেক রকমের সুবিধা, সম্মান, রাষ্ট্রীয় ভাতা সবকিছুই আছে, একটা সময় গেছে আপনি আসলে মানে সুনির্দিষ্টভাবে বিপদে পড়বেন আপনার মুক্তিযোদ্ধা পরিচয় দিলে। তো সরকারি চাকরিতে চাকরি শুরুর সময় কেউ যদি মুক্তিযোদ্ধা সনদ দাখিল না করে থাকেন, তারা এখন আর মুক্তিযোদ্ধা বলে নিজেদের দাবি করতে পারবেন না, সনদ দাখিল করতে পারবেন না, এরকম কথাও। জি, টোটালি সঠিক নয়। কিরকম ব্যাপারটা তাহলে? না, আপনি যে মুক্তিযুদ্ধ করেছে তাকে তো অনলাইনে আমরা আবেদন করার সুযোগ দিয়েছি। জি। উনি যদি আবেদন করে থাকেন তাহলে ওনার সহযোদ্ধা, যুদ্ধ তো একা করে নি, ট্রেনিং আমি একা নিইনি। আমি যদি একটা অপারেশনে গিয়ে থাকি তাহলে আমার সহযোদ্ধা আছে, তারা যদি বলে যে হ্যাঁ আকমুজ্জামান হক ছিল, এই সাক্ষীর বলেই হবে। কিন্তু গ্রহণযোগ্য সাক্ষী, গ্রহণযোগ্য খালি সাক্ষী হলেই হবে না, মানে গ্রহণযোগ্য সাক্ষী, যে প্রমাণ থাকতে হবে যে হ্যাঁ ওই অকারেশনও হয়েছিল। আমি বললাম যে আমি দীরাশ্রমে যুদ্ধ করছি, আদৌ কি দীরাশ্রমে যুদ্ধ হয়েছিল? যদি হয়ে থাকে তাহলে আরো লোক ছিল, আমি একা যুদ্ধ করিনি। তো সেই রকম, সেই জন্যই গ্রহণযোগ্য, যে খুব রাইটলি বলেছেন, সেই সাক্ষীর মাধ্যমে তো আমরা নিচ্ছি। কারণ কেউ তখন কাগজপত্র রাখে নাই, কেউ প্রয়োজন মনে করে নাই বা বুঝে নাই যে এটা একদিন হারিয়ে গেছে, এত বছরে কেউ বাড়িঘর পুড়ে গেছে। আমি ধরুন 30 বছর ধরে সরকারি চাকরি করি, আমি সরকারি চাকরির শুরু থেকে এখন পর্যন্ত কোনোদিন বলি নাই আমি মুক্তিযোদ্ধা, আমি সনদ দিই না, আমি এখন নিতে পারবো। যদি উনি অ্যাপ্লাই করে থাকে এবং উনি যদি প্রকৃত যোদ্ধা হয়ে থাকে তাহলে তো আমরা, উনি আগে বলে নেই বলে তো উনি ওনার অধিকার থেকে বঞ্চিত হতে পারে না। উনি যে আবেদন করে থাকেন, এই কথাটি এসেছে বোধহয় মাননীয় প্রধানমন্ত্রী অফিসের সেই 4টি যে ক্রাইটেরিয়া ছিল, এই ক্রাইটেরিয়ার প্রথমটি ছিল যারা মুক্তিযোদ্ধা হিসাবে চাকরির সময় বলেছে, দ্বিতীয়টি ছিল যে যাদের নাম লাল মুক্তি বার্তায়, তারপরে ছিল যাদের নাম গেজেটে আছে, তারপরে ছিল যাদের মাননীয় প্রধানমন্ত্রীর সার্টিফিকেট আছে। এই শুধু ওই যে তখন উনি ডিক্লারেশন দিয়েছিল বলেই উনি যে মুক্তিযোদ্ধা তা না, ওই 3-4টার যে কোনো একটা ক্যাটাগরি হলে মুক্তিযোদ্ধা হবে। পরবর্তীতে এটা সংশোধনী আসে যে এগুলোকে আবার চেক করিয়ে নিতে হবে। সুতরাং সেই আঙ্গিকেই চেক করা হচ্ছে। এটার বাইরে কি মোর্শেদ ভাই, আমরা 3 জন মুক্তিযোদ্ধা যে সাক্ষী রেখেছি, আমি যুদ্ধ করেছি, আমাকে আপনারা 3 জন বললেন যে হ্যাঁ আমি যদি জেনুইনলি প্রমাণ সাপেক্ষ আমাকে আপনারা মুক্তিযোদ্ধা ডিক্লেয়ার করেন, তাহলে কি আমার এগুলি না থাকলেও আমি মুক্তিযোদ্ধা হতে পারবো না? না, লাল বইয়ে নাম নেই বা গ্যাজেটে নাম নেই, যারা আপনি নতুন যারা তাদের কথা বলছেন, তাদের কথা। ও না, নতুন যারা তারা তো লাল বইয়ের সাথে সম্পর্কিত না, ওইটাও বলছে এতদিন ডিক্লেয়ার করেনি, এতদিন এখন কি সে এই পাবে? আমার মতে সে যদি প্রকৃতভাবে প্রমাণ করতে পারে তাহলে সাক্ষী এবং পারিপার্শ্বিক অবস্থা এবং ডকুমেন্ট, 3টা জিনিস, সাক্ষী, পারিপার্শ্বিক অবস্থা, সাক্ষীদের সত্যতা এবং ডকুমেন্ট, এই 4টা জিনিস দিয়ে ওনাকে প্রমাণ করতে হবে, একটা দিলে হবে না। কালকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, গতকালকে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে মুক্তিযোদ্ধা বানানোর জন্য মিথ্যা সাক্ষী দেওয়ার চেষ্টা করবে, এটা যদি প্রমাণিত হয় তাহলে তার 1 থেকে 3 বছরের ভাতা বন্ধ থাকবে। শাস্তির পরিমাপ করা হয়েছে, শাস্তি আগেও ছিল, একটা শাস্তির আমরা এবারে একটা পরিমাণ, এটা তো মানে যিনি মুক্তিযোদ্ধা সাক্ষী হিসেবে আসবেন না, যে মিথ্যা ভাবে একজনকে মুক্তিযোদ্ধা বানানোর জন্য চেষ্টা করবেন, তারও একটা মুক্তিযোদ্ধা হয়ে আমি একজন মুক্তিযোদ্ধা, মানে আমি আমার বঞ্জামের বানাই দিচ্ছি বা আরেকজনের কাছে টাকা খেয়ে করে বানাই দিচ্ছি, তো আমার তো কিছু একটা শাস্তি হওয়া উচিত। অর্থাৎ এটা হইলে তাহলে এই দুঃসাহসটা দেখাবে না যে আমি আর বানাইবার আমি কি ধরা খাবো। এখন যে ভাতা দেন আপনারা, মানে রাষ্ট্র যে ভাতা দেয়, সেই ভাতা আসলে কোন তালিকার উপর ভিত্তি করে দেওয়া হয়? আমরা এখন গেজেট দিচ্ছি, লাল বই, মুক্তিবার্তা, গেজেট, লাল বই এবং ভারতীয় তালিকা, 3টাই দিচ্ছি। এবং আমাদের ধারণা যে এখানে অন্তত 10 to 15% বাদ পড়বে যাচাই বাছাই। এটা
যেহেতু আমরা মানে অভিযোগ ভারতীয় তালিকা, মুক্তিবার্তা, লাল বই এবং গেজেট, গেজেট, এই ওই তিনটিতে যারা আছেন সবাইকে আপনারা এখন ভাতার আওতায় নিয়ে এসেছেন। 2,09,000 2,09,000কেই ভাতা দেওয়া হচ্ছে। এখন এরা এদের থেকেও বাদ পড়বে আপনি এর বলছেন। জন্য বাদ পড়বে এই জন্য যে ইতিমধ্যেই আমি দায়িত্ব পালনকালে দেখেছি ধরুন শত শত অভিযোগ আমার কাছে আছে, সুনির্দিষ্টভাবে অভিযোগ আছে যেগুলো আমরা তদন্ত করতে পেরেছি, সেটা জামুকার মাধ্যমে আবার বাদ করেছি। তার সংখ্যাও প্রায় 3,000-এর ঊর্ধ্বে। তো আরো দুদকই তো অনেক তদন্ত করে ফেলেছে। আর আরো যে শত শত অভিযোগ আছে যেগুলো আমরা করতে পারি নাই, এখন সেটা যাচাই বাছাই হবে। তাই আমি নিশ্চিত যে ভালো সংখ্যক বাদ পড়বে, এবং যে সংখ্যক বাদ পড়বে এর চেয়ে বেশি সংখ্যক বোধহয় আসবে না। কাজেই ইনফ্যাক্ট তালিকা খুব বড় হবে না, কাছাকাছি। এই যে বাদ পড়া, অন্তর্ভুক্ত হওয়ার এই যে তালিকা এবং এই যে সঠিক তালিকা প্রণয়নের একটা আকাঙ্ক্ষা তো সকল সরকার বিভিন্ন সময়ে দেখিয়েছেন, না এবং না সেখানে সরকারের আন্তরিকতাকে আমি সন্দেহ পোষণ করি না। যারাই কাজটি করেছেন, যাচাই বাছাই করেছেন, যেমন আমি নিজের একটু অভিজ্ঞতা দিয়ে বলে, আমি তখন গাজীপুর জেলার কমান্ডার হিসেবে যাচাই বাছাই করেছি, যে 2001 সাল লাল মুক্তিবার্তা যেটাকে বলে। আমরা জেলার থেকে প্রতি থানায় ঘুরে ঘুরে যে তালিকা প্রণয়ন করলাম, দেখা গেল প্রায় 150-র মতো পুরো জেলার মধ্যে হঠাৎ করে এই কেন্দ্রের থেকে এসে নাম ঢুকে গেল। কেন্দ্রে ছিলেন তখন অধ্যক্ষ আহাদ চৌধুরী সাহেব। সেটা ছিলেন, বাট সামহাও এই লোকদেরকে আমরা জেলাতে অর্থাৎ থানা পর্যায়ে যখন নাকি যাচাই বাছাই করছি, তাদের প্রমাণে আমরা সন্তুষ্ট হইনি এবং গ্রহণ করি নাই। কিন্তু এই লোকগুলো সামহাও তারা এসে যখন আমরা তালিকা পেলাম, দেখলাম যে যেমন আমার নিজের উপজেলায় 11 জনের নাম দেখা গেল যে চলে আসছে। এই 11 জন কখনোই যুদ্ধ করে নাই, এবং আমাদের জেলায় তখন দেখা গেল প্রায় 150, একটু বেশি 2-4-5 জন, বেশ কম হতে পারে, এর নাম লাল মুক্তিবার্তা অন্তর্ভুক্ত হয়ে গেছে। মানে একদম সব আসল আসল জায়গায় তার নাম আছে। এই এই যখন আপনার ভাষায় ভুয়াদের যখন নাকি প্রিন্ট করে বই বাইর হলো, তখন দেখলাম যে এদের নাম আছে। তো সেই জন্য আমি বলছি, এবং সেই রকম কথা সব জেলার মধ্যে শোনা যায়। সেই জন্য বলছি যে এটা কেন হয়েছে? রাজনৈতিক সুবিধা? এটা এখন আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আপনি বলছেন আপনাদের সময়ের বই না লাল মুক্তিবার্তা, তো আমি আপনাকে জিজ্ঞেস করি যে এবারও দেখেন মানে সংসদ সদস্যরা প্রধান এই কমিটির, সংসদ সদস্য না হলে মুক্তিযোদ্ধা, না হলে সংসদ সদস্যের মনোনীত প্রতিনিধি। আর মুক্তিযোদ্ধা হওয়াটা এখন যেরকম লাভজনক করে তুলেছেন বাংলাদেশ, মানে আওয়ামী লীগ সরকারকে এই জন্য ধন্যবাদ, মানে যেরকম সেক্ষেত্রে আসলে মানে এই লাভ বিএনপি, জাতীয় পার্টি, সকলকে, প্রকৃত লোককে দেওয়া হবে, বাংলাদেশের বাস্তবতা এটা কতটা বিশ্বাসযোগ্য? মানে কি কি আমরা কি রক্ষা কবচ রেখেছেন আপনারা? সেটি রক্ষা কবচটা হচ্ছে আমরা 7 জনের কাছ থেকে 7টা নাম নিয়েছি, কাজে সবাই একমত হতে পারবে না। এবং দেখা গেছে 7 জনের কাছ থেকে 7 জনের নাম মানে নিয়েছেন, যারা বুঝিয়ে বললে? যেমন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল দিয়েছে, উনি ওনার পছন্দ মতো একজনকে দিয়েছে। জেলা কমান্ডারের লোক আছে, একজন আরেকজনের সাথে মিলবে না, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, অথবা আমরা মন্ত্রণালয় একজন দিয়েছি, এমপি সাহেব একজন দিয়েছে, যুদ্ধকালীন কমান্ডার একজন আসছে। তো কাজে বিভিন্নভাবে নামগুলো আসছে, নট দ্যাট যে আমরা একভাবে রাজনৈতিকভাবে সংগ্রহ করেছি। সেই জন্য আমরা আশা করছি যেই মাত্র আমি আমার লোকটাকে নিতে পারবো না, তখন আপনার লোকটাকে আমি নিতে দিব না, সেখানেই কাজ করবো। অর্থাৎ চেক অ্যান্ড ব্যালেন্স এর জন্য মতো ভাবে আমরা কমিটি করেছি, একতরফা কোনো কমিটি করিনি। সংজ্ঞা যদি দেখে থাকেন, এবং তারপরেও কিন্তু ওই ইনস্ট্রাকশন 3টা জায়গায় লেখা আছে যে মুক্তিযোদ্ধাদেরকে প্রমাণ করতে হবে কার সে কোথায় ট্রেনিং নিয়েছে, কখন নিয়েছে, কার তারা সাক্ষী, তাকে প্রমাণ করতে হবে সে কোথায় যুদ্ধ করেছে, কখন করেছে, এবং তার সেই সাক্ষী, অস্ত্র কোথায় পেয়েছে, এবং অস্ত্র কি ছিল কি ছিল না। অনেক সময় অস্ত্র হয়তো ছিল না, কিন্তু সে মুক্তিযোদ্ধা। সো ট্রেনিং করলে সে মুক্তিযোদ্ধা, অপারেশনে অংশ নিলে সে মুক্তিযোদ্ধা। প্রবলেম হতে পারে যেটা, ধরেন একজন সভাপতি, তার সঙ্গে একজন ছিল হয়তো ভারতে, এবং তার সঙ্গে হয়তো
উনি হয়তো ওনার কাজ টাজ করে দিয়েছে, কিন্তু একটা সম্পৃক্ততা তো আছে। উনি হয়তো বলতে পারেন যে সে মুক্তিযোদ্ধা হতে হবে। ওখানে যে মুক্তিযোদ্ধাটি আছে সে তখন বলবে, আপনি সংজ্ঞাটিতে দেখুন যে ওখানে বলা আছে কার সাথে কোথায় যুদ্ধ করেছে এবং প্রমাণ করুন যে কোথায় যুদ্ধ করেছে। আপনার সঙ্গে ক্যাম্পে থেকেছে সেটি হবে না। হয়তো একজন সভাপতি বলতে চাচ্ছে যে তার সঙ্গে ছিল, কিন্তু তার সঙ্গে যে আরো 2 জন মুক্তিযোদ্ধা আছে যারা সরাসরি যুদ্ধে অংশ নিয়েছে, তারা মানে ট্রেন্ড হয়েছে, তারা হয়তো তখন অবজেকশন দেবে রক্ষা কবচ হিসাবে যে আপনি এটা বলতে পারেন না। এই যে বললেন পলিটিক্যালি বা অ্যাসোসিয়েটেড ভাবে করতেই পারে, এবং এটাই হিউম্যান সাইকোলজি। সেখানেই মন্ত্রী মহোদয় যেটা বললেন, আমরা একটু চেষ্টা করেছি এটাকে হেট্রোজেনিয়াস করতে, যাতে একজনের ইন্টারেস্ট আর একজনে। আমি যদি বানাতে চাই যে আমার সঙ্গে উনি টেন্টে তাবু গেড়েছেন বা ছিলেন বা পানি খেয়েছেন বা ইত্যাদি, আমি আদর করতাম, চাটা খাওয়াতাম ইত্যাদি, কিন্তু সেরকম কোনো অ্যাক্টিভ অংশ নেয়নি, অবশ্যই আমি বানাতে যাবো। আচ্ছা, ওখানে কি চেয়ারম্যান সাহেব, ওখানে কি একটু বলে নেই, যেটা আরো খুব বড় রক্ষা কবচ, সেটা হলো ওই উপজেলার সমস্ত মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে যাচাই বাছাই হবে। সমস্ত মানে শুধুমাত্র জেনুইন। মন্ত্রী মহোদয়, আমার একটা প্রশ্ন আছে, আমি জানি আপনিও আরেকটা প্রশ্ন করতে চাইছিলেন, আপনিও সেই, আমি আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই যে ধরুন আপনারা যেরকম অল্প বয়সে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন, সব মুক্তিযোদ্ধারা তো তত অল্প বয়সে অংশ নেননি। সকলের মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশে মানে জীবনটাও একই রকম ছিল না। মানে মুক্তিযোদ্ধাদের সকলের পক্ষে এই এত রকম যাচাই বাছাই প্রমাণপত্র নিয়ে হাজির হওয়া, সেও তো আরেক সংকট এত বছর। কিন্তু আমি বলি যে আগ্রহটা মুক্তিযোদ্ধাদের আছে, জেনুইন যারা, তারা কিন্তু নদী সাঁতরে চলে আসবে, এই ব্যাপারে আপনি নিঃসন্দেহ থাকেন। কোনো কিছুই তাদেরকে আটকাতে পারবে না। আমার অফিসে আমি গত 1 মাস রীতিমতো কোনো কাজ করতে পারি না, খালি সার্টিফিকেট চাচ্ছে আসছে, হ্যাঁ আসছে, এবং না আমরা এটা মানবো না। 2-3টা জিনিস আছে, ওটা তো দেবেই, সেটা তো লাগবে, নতুন করে তারা ইনশিওর করছে। সেটা হচ্ছে কিরকম, 3 জন মুক্তিযোদ্ধা সাক্ষী দিতেই হবে, সহযোদ্ধা। আরেকটা আছে অস্ত্র আপনি কি চালু, কোন অপারেশন করেছেন, একটা অপারেশনের নাম বলতে বলা হয়েছে, ফর্মটা আমি দেখলাম। তো সেই অপারেশন তাকে লিখতে হচ্ছে কোন অপারেশন সেটা। এখন সেই অপারেশন ধরেন কথা বলছি, ভায়াডিবি ব্রিজ অপারেশন, কতজন ছিল? 64 জন ছিল। 64 জনের মধ্যে এরা ছিল কিনা, ওই 2 জন কিন্তু বলে দেবে যে ছিল না, হেলাল মোশাররফ তো এখানে ছিল না, উনি মুক্তিযোদ্ধা হতে পারেন কিন্তু আমার সাথে ছিল না, এটা মিথ্যা। এইভাবে কিন্তু বের করা যাবে। আমার মনে হয় যে খুব কঠিন কাজ না, যদি একটু সিনসিয়ার হয়। হ্যাঁ, এই যে যেটা বলছে সকল মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে যদি 7 জন এটা করে, তাহলে কিন্তু একটু কেওয়াস হতে পারে, কিন্তু কাজটা সঠিক হবে। আমি একটা বিরতি নিয়ে ফিরি। বিরতির পর কি নাসিরুদ্দিন ইউসুফ, আপনি মন্ত্রীকে একটা প্রশ্ন করতে চেয়েছিলেন, সেটা করবেন? একটা বিরতির পর ফিরে আসছে আবারও এই আলোচনায়। ফিরে এলাম রাজকাহনে। মন্ত্রী, একটা কথা প্রচলিত আছে বাংলাদেশে অনেক বছর ধরেই, আপনি কিছুদিন আগে নিজেও বলেছিলেন যে মানে অনেকেই বলেন, অনেক মুক্তিযোদ্ধাই বলেন যে বাংলাদেশে মুক্তিযোদ্ধার তালিকার চেয়ে আসলে রাজাকারের তালিকা হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর আপনিও কিছুদিন আগে বলেছিলেন যে এরকম মুক্তিযোদ্ধার যেরকম তালিকা হচ্ছে একদম সারা দেশে একযোগে তৃণমূল পর্যন্ত গিয়ে রাজাকারের তালিকা হবে, তার কত দূর? রাজাকারদের তালিকা ইনশাল্লাহ অবশ্যই করব, এ রাষ্ট্রের দায়িত্ব। যদি রাষ্ট্র না করা হয় তাহলে রাষ্ট্রের সাথে এবং মুক্তিযুদ্ধের সাথে প্রতারণা করা হবে। কারণ সত্যিকার ইতিহাস একতরফা হয় না। মুক্তিযোদ্ধাদের গৌরব গাথা বলবেন, পাক হানাদার বাহিনীর দোসরদের বা হানাদার বাহিনীর কথা জানবে না, তাহলে তো ইতিহাস একতরফা হলো। 2 জনের কথাই থাকতে হবে। তো আমরা এখন মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করছি, প্রস্তুতি আমাদের পূর্ণ প্রস্তুতি আছে। রাজাকারদের চেয়ে যারা বেশি ডেঞ্জারাস সেটা হচ্ছে আলবদর আল শামস। রাজাকারদের তো অনেক সময় বাধ্য করে নিয়ে নাম লিখে দিচ্ছে, হয়তো অনেকে জানেও না, অনেকে অ্যাক্টিভ ছিল না, অ্যাক্টিভ রাজাকারের সংখ্যা খুব কম। কিন্তু আলবদর আল শামস তারা স্বতঃপ্রণোদিত ভাবে গিয়ে স্বেচ্ছায় গিয়ে পাক হানাদার বাহিনীর কাছে অস্ত্র নিয়েছে, ট্রেনিং নিয়েছে, মাসোয়ারা নিয়েছে এবং নির্বিচারে মানুষ হত্যা করেছে, গণহত্যা করেছে। কাজেই ডেঞ্জারাস তো আসলে আলবদর আল শামস, এটার কথা কেউ বলে না, এইটা হলো বেশি ডেঞ্জারাস। এবং যেমন জামাত ইসলাম রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে করেছে, কাজেই তারা মানে ওই যে আজকে যুদ্ধ অপরাধী দল, এটাকে অবশ্যই বাতিল করতে হবে, তাদের সম্পদ বাতিল করতে হবে। এবং শুধু তা না, আমি দাবি করে আসছি অ্যাজ এ নাগরিক যোদ্ধা, মুক্তিযোদ্ধা হিসেবে,
এদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করতে হবে, এদের ভোটাধিকার থাকবে না, এরা কোনো সরকারি চাকরি করতে পারবে না, এটা মাস্ট, এগুলো চিহ্নিত থাকতে হবে। কারণ আপনার পাসপোর্ট দেওয়া যাবে না, মানে শাস্তি শুরু করে কি। জি আমি আর এর মধ্যে আরেকটি বিষয় আছে, আমি একটু দালিলিক প্রমাণ হিসেবে বলতে যাচ্ছি যে মুক্তিযুদ্ধের সময় 71 সালে যে রাজাকার হতে হলে ওই তৎকালীন শান্তি কমিটি, তারাও তো একটা ট্রেনিং দিত মনে হয়। না, শান্তি কমিটির যে সদস্য এবং এলাকা ভিত্তিক নেতা ছিল, আমি একটি ডকুমেন্ট দেখছি কিছু রাজাকারের, তার রেকমেন্ডেশন না হলে রাজাকার হতে পারতো না। অর্থাৎ এই জামায়াত ইসলাম এবং এরা সাংগঠনিকভাবে রাজাকার তৈরিতে সিগনেচার করে সেনাবাহিনীকে দিয়েছে, এবং এটির রাজাকারদের অপারেশন কমান্ড ছিল সেনাবাহিনীর অপারেশন, এটা কিন্তু প্যারা ফোর্স, কিন্তু না প্যারামিলিটারি, বাট অপারেশন কমান্ডার ছিল হলো সেনাবাহিনী, খাবার দাবার জোগাড় দিতে হলো প্রশাসন, আর মোটিভেশন এবং তাদেরকে রিক্রুটমেন্ট করতো জামায়াত ইসলামের আমিররা, এবং তাদের এটি ছাড়া তাদেরকে কখনোই নেওয়া হতো না। সো অটোমেটিক্যালি জামায়াত ইসলাম সাংগঠনিকভাবে মুক্তিযুদ্ধের বিরোধী, সেটা এই ডকুমেন্টের মাধ্যমে প্রমাণিত হয়। জি, মানে কিন্তু সেটাও বোধহয় একটা মানে সময়টাও খুব গুরুত্বপূর্ণ। যে সব শাস্তির কথা শুনলাম নাসিরউদ্দিন ইউসুফ, মানে রাজাকারদেরও তো মুক্তিযোদ্ধাদেরও যেমন অনেকের এই সম্মান পাওয়ার সময় শেষ হয়ে গেছে বা শেষ হচ্ছে, জি জি, রাজাকারদের ক্ষেত্রেও তো সেটা সত্যি, মানে সময় তো এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। রাজাকার সম্বন্ধে আমি অনেক জায়গায় খবর নিয়েছি, আমাদের জেলা কমান্ডাররা তারা প্রায় সকলেই একটি করে বই তৈরি করেছে এলাকা ভিত্তিক, এবং সেই বইগুলোতে অর্ধেকই হলো এলাকা ভিত্তিক রাজাকারদের নাম। আমি কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে দেখে আসলাম, এরকম মোটা একটি বই, প্রতিটি উপজেলাতে রাজাকারদের নাম লিখিতভাবে আছে। আচ্ছা, আমি একটু বলি, এটি একটি প্রমাণযোগ্য, আমরা একেবারে গেজেটেড, পাকিস্তানের গেজেট বের করা আছে রাজাকার কারা ছিল, নাম সহ, পিতার নাম সহ, অ্যাড্রেস সহ, মারা গেছে, এটাকে প্রিন্ট করা আছে। নো ম্যাটার, মারা যাক, না ডিক্লেয়ার করতে, আমি বলছি তাদের সেটা আছে, এটা কঠিন কাজ। আজকে একটা রায় হলো 7 খুনের চট্টগ্রামে, গতকালকে ধরেন সেই লোক কি ফেরত আসবে যারা হত্যা করছে? কিন্তু এই ফাঁসিটা হওয়া এই জন্য দরকার যে রক্ষক হয়ে যে ভক্ষক হয়েছে, সে যে অন্যায় করে গেছে তার শাস্তিটা হতেই হবে, সেইটার জন্য শাস্তি। কিন্তু এই শাস্তি দেওয়ার ফলে ওই যে মারা গেছে যে 7 জন, এরা কেউ নোবডি কাম ব্যাক, তারা কেউ জীবিত হয়ে, নোবডি অ্যালাইভ, তারা কেউ জীবিত হবে না। তো শাস্তি দিয়ে লাভটা হলো কি? লাভটা হলো এই যে ইতিহাস বা জাতি জানলো যে একটা আইনের শাসন আছে, সেই জন্য রাজাকার আছে মরে যাক, আপত্তি নেই, তার তালিকাটা থাকতে হবে যে এই ইতিহাসের শাস্তি। আমরা শেষ করব আলোচনা। হেলাল মোর্শেদ খান, আপনার কাছে জানতে চাই যে 7ম দফার এই যে চেষ্টা মুক্তিযোদ্ধাদের তালিকা, মানে একটি পূর্ণাঙ্গ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়নের কতটা সাফল্যের আশা করছেন আপনারা? খুবই অ্যাক্টিভলি এর অংশ। মাননীয় মন্ত্রী মহোদয় প্রথমে কিন্তু একটা কথা বলেছে, হজবর লটাল হতে পারে, এইজন্য ওনার সাথে এই বিষয়ে কথা শেষ। এটা আসলে উনি একটা কথাই বলেছেন, এটি ওনার অ্যাপ্রিহেনশন, বিকজ হি ইজ ট্রুথফুল, উনি বানিয়ে বলছেন না, ওনার একটা অনুভূতি হচ্ছে। আমরা এটি আজকে এই যে আপনার এখানে বসেছি, আমি মাননীয় মন্ত্রী মহোদয় আজকে থেকে 1.5 বছর আগে যমুনা টিভিতে বসে প্রথম যখন উনি বললেন যে আমরা যাচাই বাছাই শুরু করব, এটি একটি বিশাল আকার ধারণ করেছিল এবং প্রায় প্রত্যেকটা টেলিভিশনেই এটি হয়েছিল। আমি এবং উনি যমুনা টিভিতে বসে কথা দিয়েছিলাম যে আমরা যে স্পৃহা এবং যে অনুভূতি নিয়ে করার চেষ্টা করছি সেটি আমরা করব। আজকেও সেই কথাটিই বলছি। 2 বছর পর আবার আমরা বসেছি একই জায়গায়। বলতে পারেন এত দেরি কেন হলো? এটি হলো নানা কারণে, তার মধ্যে একটি হলো আইনি বিষয়, এবং এছাড়া সংজ্ঞা এবং আইনি বিষয় ছাড়া মাঝখানে উনি যেভাবে চেষ্টা করে চলেছেন এবং বলতে গেলে অনেক আপিল বিষয়টি ছিল এবং এটি করেছেন, এবং আমরা আশা করছি যে যদি আমরা সত্যিকারের মুক্তিযুদ্ধের সেই স্পিরিটটা নিয়ে করি, তখন যেভাবে করেছিলাম এবং ওই যেটি বললাম ঘটিবাটি নিয়ে ছিল বলে না করি, তাহলে মুক্তিযোদ্ধারা তাদের সেই প্রমাণটি করতে পারবে যে তারা সঠিক কাজটি করেছে। আমার শেষ কথা হচ্ছে যে 7 জন, আমি খুব আনন্দিত যে একটা তালিকা শেষ পর্যন্ত হতে যাচ্ছে এবং আশা করব এটি শেষ তালিকা হবে, এরপরে নতুন করে তালিকা করা প্রয়োজন হবে, সংযোজন হতে পারে যদি এরকম গুরুত্বপূর্ণ কোনো মুক্তিযোদ্ধা বাদ পড়ে থাকে। আরেকটা হচ্ছে যে যারা ইন্টারভিউটা নেবে, আমি মাননীয় মন্ত্রী আছেন এবং মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান আছেন, সেই কমিটি যেন একটু সহনশীল হয়, মুক্তিযোদ্ধা যারা ইন্টারভিউ দিতে আসবে তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান
এই দুটো যেন প্রদর্শন করে। বলার বাতিলও ভঙ্গিটা, হতো না। বলার ভঙ্গি নিশ্চয়ই। খুব ইম্পর্টেন্ট। খুব বলার এটাকে একটু ভঙ্গিটা, ব্রিফ করা বলার দরকার। ভঙ্গিটা ভাই, খুবই তাই না? গুরুত্বপূর্ণ আমার একটি মনে হয় point এটাই আমার বলেছেন। চাওয়া আছে সবার জন্য। মন্ত্রী কতদিনের মধ্যে এই তালিকা শেষ করতে পারবেন বলে আশা আমরা করছেন? তো নির্ধারিতভাবে একেবারে ডেট দিয়েছি যে যাচাই বাছাই কার্যক্রমটি শেষ হবে, যেমন এ মাসের 21, 28, ফেব্রুয়ারি মাসের 4, 11 এবং 18 তারিখে। এরপরে 15 দিন সময় পাবে আপত্তি দেওয়ার জন্য। অর্থাৎ আমরা প্রথম যে তালিকা পেয়ে যাব, যেটা আনডিসপিউটেড, সেটা অলরেডি আমরা প্রকাশ করে দেবো সাথে সাথে। ডিসপিউটেড কেস চলতে পারে 1 মাস, 1 বছর, 6 মাস লাগতে পারে। সেগুলো যদি কোনটা ইনক্লুডেড হয় ইনক্লুডেড হবে, যদি এক্সক্লুডেড হবে। কিন্তু আমরা চাচ্ছি আমাদের টার্গেট যে 26শে মার্চের মধ্যে আমরা কাজটা শেষ করে অনলাইনে নামটি আমরা প্রকাশ আমরা করার জন্য। অপেক্ষায় থাকবো। অসংখ্য ধন্যবাদ মন্ত্রী আকাম মোজাম্মেল হক এমপি এবং মেজর জেনারেল অবসরপ্রাপ্ত হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ। দর্শক ধন্যবাদ যারা সঙ্গে ছিলেন রাজকাহনের প্রথম পর্বে। পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কি ভাবছে আওয়ামী লীগ বিএনপি এই নিয়ে। আমাদের সাথে থাকবেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জমির। দর্শক থাকবেন আপনিও।